তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মনিশা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনা শনাক্তের হার নামলো 5%। একদিনে 1383 রোগী শনাক্ত, মৃত্যু আরও 43 জনের। আরো 6 মাস স্থগিত হলো খালেদা জিয়ার সাজা, বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় ফখরুলের ক্ষোভ। সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা। এবং 59টি অনিবন্ধিত আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি, অনুমোদনহীন কেউ সম্প্রচার কাজ চালাতে পারবে না। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। করোনা শনাক্তের হার নেমে এলো 5-এর ঘরে। 6.5 মাসের মধ্যে সর্বনিম্ন 5.62% রোগী শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 1383 জন, মৃত্যু হয়েছে আরও 43 জনের। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 22 এবং নারী 21 জন। এই নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 27,225 জনের। সর্বোচ্চ 19 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে 8, রাজশাহীতে 4, খুলনায় 6, সিলেট 2, রংপুরে 3 এবং ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 808টি ল্যাবে 24,623 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,383 জনের। শনাক্তের হার নেমে এসেছে 5.62%, যা গত 194 দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত 9 মার্চ শনাক্তের হার ছিল 5.13%। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,42,683 জনে। উন্নয়ন সহযোগী এনজিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং আমরা যারা সচেতন নাগরিক, তাদের প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থানে থেকে আমরা পরস্পরকে উদ্বুদ্ধ করি, সহায়তা করি, তাহলে অতিমারিটি যেমন আমরা সফলতার সঙ্গে মোকাবেলা করতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী পরীক্ষার বিপরীত করোনা সংক্রমণের হার 5%-এর নিচে নামলে এবং তার টানা 2 সপ্তাহ অব্যাহত থাকলে ধরে নেওয়া যায় করোনা নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাধ্যমিকে দিনে 2টির পরিবর্তে 3টি করে ক্লাস নেওয়া হবে। একই সাথে সপ্তাহে 3 দিন ক্লাস করানোর পরিকল্পনা করা হচ্ছে। করোনা সংক্রমণের হার আরও কমলে ধীরে ধীরে স্বাভাবিক করা হবে শিক্ষা কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে পুরোদমে ক্লাস শুরু হওয়ার অধীর অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। করোনায় 1.5 বছর বন্ধ থাকার পর 12 সেপ্টেম্বর থেকে খুলেছে স্কুল কলেজ। চলতি এবং আগামী বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থী এবং 5ম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে 6 দিন করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে 8ম ও 9ম শ্রেণীর ক্লাস 1 দিন থেকে বাড়িয়ে 2 দিন করা হয়েছে। এরপর ধাপে ধাপে পুরো মাধ্যমিক পর্যায়ের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ হার কমে গেলে শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে চান শিক্ষামন্ত্রী। আমরা প্রথম একটা সপ্তাহ তো দেখলাম যে মোটামুটি একটা সবার একটা উৎসাহ আগ্রহ, সেটা দেখছি। মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখছি নিয়ম মানবার ব্যাপারে যথেষ্ট সচেতন। 2টো না হলেও 3টা ক্লাস নেওয়া যায় কিনা, তা আমরা এরকম দেখতে থাকবো, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকবো, এগুতে থাকবো। স্কুল কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার জন্য প্রতিটি শ্রেণীতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ করা হয়েছে শাখা। তাই একটি শ্রেণীতে 3 দিন পর্যন্ত ক্লাস নেওয়ার সক্ষমতা আছে। তবে এর চেয়ে বেশি ক্লাস হলে সংকট তৈরি হবে। 21-এর পরীক্ষার্থী চলে যাবে, এসএসসি এসএসসি দুইটাই। তখন আমাদের আবার কিছু টিচার ফ্রি হয়ে যাবে, আমাদের রুম খালি হয়ে যাবে, তখন আমরা নিতে পারবো। বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে দেখা গেছে। করোনা পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হোক, পৃথিবীটা আরেকটু সুন্দর হোক। আমাদের এখন ক্লাসটা অনেক কম লাগে, একটু বেশি হলে আরো ভালো লাগতো। পড়াশোনার জীবনটাতে আবার পুনরায় সেভাবে ফিরে যেতে পারি।
শিক্ষার্থী এবং অভিভাবকদের চাওয়া দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক, আরও জোরালো হোক শ্রেণী কার্যক্রম, কাটিয়ে উঠুক 17 মাসের শিক্ষার ক্ষতি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘোষণার 15 দিনেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেনি করোনা পরীক্ষার ল্যাব। শুরু হয়নি কোনো কার্যক্রম। দুবাই থেকে চূড়ান্ত ল্যাবের নাম আসার পর শুরু হবে কাজ, বলছে সিভিল এভিয়েশন। এদিকে ভিসা বাতিলের আশঙ্কায় হাজারো প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং ভবনের ছাদ। এখানেই সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষার ল্যাব বসানোর কথা, কিন্তু জায়গাটি এখনও ব্যবহার হচ্ছে কার পার্কিং হিসেবে। আমিরাত প্রবাসী ওয়াইস করণী ও সাগর মিয়ার ভিসার মেয়াদ আছে মাত্র 7 দিন, তবুও যেতে পারছেন না কর্মস্থলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ল্যাব বসানোর কাজ দেখতে এসেছেন বিমানবন্দরে। তাদের মতো সারা দেশ থেকেই অনেক প্রবাসী বিমানবন্দরে এসেছেন। 11 মাস দেশে আছি, আমার কোনো ইনকাম নাই, আমি ঘুরতেছি যাওয়ার জন্য। কি বলবো, বলার মতো ভাষা নাই আমার। 15 বছর হয়ে গেছে ওই দেশে, আমাদের সার্ভিসও মারি যাবে। এখন আমি ব্রাহ্মণবাড়ি থেকে এত দূর থেকে এই জায়গায় আসছি, আমরা আসছি ঢাকা আজকে দেখে আছি যে এয়ারপোর্টে কি টিচার ল্যাব কি কোন জায়গায় বসানো হবে, এই কারণে আমরা দেখতে আসছি। এই জায়গায় আসি দেখি কিছুই না, গাড়ি পার্কিং, শুধু গাড়ি আর গাড়ি। কী করতে পারে, আমার আছে মাত্র কিছুদিন ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। তো আমি 15 বছর সার্ভিস হয়ে গেছে এখন বর্তমান, তো সার্ভিসের পয়সাও পাবো না। ল্যাব বসানোর কাজ পেয়েছে 7 প্রতিষ্ঠান, এর মধ্যে সরে দাঁড়িয়েছে একটি। 6 প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা পাঠানো হয়েছে দুবাইয়ে, সেখান থেকে চূড়ান্ত হবে ল্যাব। পুরা স্টাবলিশমেন্টটা করতে 3 থেকে 5 দিন মতো লেগে যাবে। বাট আমরা যদি এই ইয়াটা পেয়ে যাই, অনুমোদনটা পেয়ে যাই, তাহলে চেষ্টা থাকবে যে দ্রুত স্ট্রাকচার একদিকে দাঁড়াবে, ল্যাবরেটরি সেটটা আগে করে যত তাড়াতাড়ি করে আমরা কাস্ট কার্যক্রমটা শুরু করে দিতে পারি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এই সপ্তাহেই বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু করবে বেসরকারি ল্যাব DMFR। মোবাইল ভ্যানে RT-PCR পদ্ধতিতে আমিরাত প্রবাসীদের করোনা পরীক্ষা করবে তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ল। 25শে সেপ্টেম্বর থেকে এ সময় গণনা শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি না দেয়ায় বিএনপি বিস্মিত বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিবারের আবেদনে এ নিয়ে 4 বারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল। তবে তাকে আগের মতোই বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, যেতে পারবেন না বিদেশে। তার নিজ বাসায় থেকে চিকিৎসার জন্য যে সুবিধাটি দেওয়া হয়েছিল, সেই সুবিধাটি আবারও এইবার 4র্থবারের মতন দেওয়া হলো। তিনি নিজ বাসায় থেকে তার চিকিৎসা সেবা যা তিনি যেভাবে চিকিৎসা নিতে চান সেইভাবে চিকিৎসা নেবেন, তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা খুব আশ্চর্য হইনি যে এখনো সরকার আপনার এই 6 মাসের মধ্যে বিদেশ যেতে পারবেন না, এটা একটা শর্ত জুড়ে দিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত বেশি ভয় পান যে তাকে কোনো মতেই তারা দেশের বাইরে যাওয়া বা তাকে মুক্ত করার বিষয়টা তারা ভাবতেই পারে না। জিয়া অরফানেজে 10 আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছে বিএনপি প্রধান খালেদা জিয়ার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি একদিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অন্যদিকে বিদেশেও ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে এই কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভ এবং প্রতিবাদের তীব্র নিন্দা জানিয়েছেন ওবায়দুল কাদের। তারা একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, অন্যদিকে বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা বিএনপির এর ষড়যন্ত্রমূলক দূরভিসন্ধির তীব্র নিন্দা করছি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে ইসি। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার। কাল সারা দেশে ১৬০টি ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৪৪টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলো। ১১ ইউপি এবং ৯ পৌরসভার সবকটিতে ইভিএমে ভোট হবে। ইসি সচিব বলেন, ভোট সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সহিংসতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সন্ধ্যায় একটি বিরতি। ফিরছি আরো কিছু খবর নিয়ে। হাইতি ও অন্যান্য দেশ থেকে দলে দলে শরণার্থী ভিড় জমাচ্ছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। ১০,০০০-এর বেশি মানুষ অস্থায়ী ক্যাম্প করে অবস্থান করছেন সীমান্তে। এদের মধ্যে ২,০০০-এর মতো শরণার্থীকে ফেরত পাঠানোর জন্য অভিবাসন প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে জড়ো হচ্ছেন শরণার্থীরা। কম করে হলো ১০,০০০-এর বেশি শরণার্থী অবস্থান করছেন টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের ডেলরিও সীমান্তে। তারা মেক্সিকো টেক্সাস আন্তর্জাতিক ব্রিজের নিচে অস্থায়ী ক্যাম্প করেছেন। এসব অভিবাসীরা বেশিরভাগই হাইতির নাগরিক। হাইতির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভূমিকম্প পরবর্তী সংকটের কারণে নাগরিকরা দেশ ছাড়ছেন। তবে কিছু কিউবান, পেরুভিয়ান, ভেনিজুয়েলান এবং নিকারাগুয়ার নাগরিক আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন সংস্থা। ৫ মাস ধরে পায়ে হেঁটে তারা এই দেশে এসেছেন। নিজ দেশের অশান্তি থেকে বাঁচতে নানা ঝক্কি পার করতে হয়েছে তাদের, কিন্তু আশ্রয় না পেয়ে আবারও একই জায়গায় ফিরতে হচ্ছে তাদের। এত সংখ্যক মানুষকে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। এদিকে শুক্রবার এদের মধ্যে ২,০০০ শরণার্থীকে অভিবাসন প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তারা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শরণার্থীরা যেখান থেকে এসেছেন সেখানে তাদের ফেরত পাঠানোর জন্য ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। ১০,০০০ মানুষকে ফেরত পাঠাতে রোববার থেকে দিনে ৮টি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হতে পারে। এদিকে অভিবাসীদের স্রোত সামলাতে ডেলরিও শহরে শুক্রবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানে অতিরিক্ত ৪০০ সেনা মোতায়েন করা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টাইন ইস্যুতে ডিসেম্বরে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর পেছাচ্ছে সপ্তাহখানেক। তাতে আলাদা দল গঠনের ঝামেলায় পড়তে হচ্ছে না বিসিবিকে। পাকিস্তান সিরিজ শেষ করে পুরো শক্তির দলই যেতে পারবে নিউজিল্যান্ডে। এদিকে চূড়ান্ত হয়েছে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের 3টি প্রস্তুতি ম্যাচের তারিখ। নভেম্বর ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ না হতে বাংলাদেশ দলের যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডে। কোয়ারেন্টাইন ইস্যুতে টেস্ট দলের সদস্যদের সুযোগ ছিল না সেই সফরে যাওয়ার। সিনিয়রদের যে কোনো একটি সিরিজ মিস করতেই হতো। কয়েকদিন আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নতুন মৌসুমের সূচি প্রকাশ করেছে। সপ্তাহখানেক পিছিয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। তাতে লাভ হয়েছে বাংলাদেশের। আলাদা 2 দল গঠনের ঝামেলায় পড়তে হচ্ছে না। 2টা দল করার কথা উঠেছিল, যেহেতু আমাদের পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ট্যুরটা নিয়ে একটু ক্ল্যাশ ছিল। সো সেই জিনিসটা এখন আর হচ্ছে না, বিদায় আমাদেরকে কিন্তু আর ওই চিন্তা। বাট হ্যাঁ, আমরা কিন্তু অনেক অপশন রেখেছি, অনেক জায়গায় অনেকগুলো প্লেয়ারের উঠে আসতেছে, ইনশাল্লাহ ওরা ভালো করছে। মুশফিক মাহমুদুল্লাহদের বিশ্বকাপ যাত্রা দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। অপেক্ষা ছিল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশের। 8 অক্টোবর ওমান এই দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আইসিসির প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে দুবাইয়ে যাবে দল। 12 ও 14 অক্টোবর প্রস্তুতি ম্যাচ আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। 8 তারিখে আমরা একটা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলবো। তারপর আমরা 9 তারিখ চলে যাবে বাংলাদেশ দল আবুধাবিতে। ওখানে গিয়ে আমরা 12 আর 14 2টা ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ খেলে আমরা কিন্তু আবার ওমানে এসে আমাদের যে কোয়ালিফাইং আছে সেই ম্যাচগুলো খেলব। বিশ্বকাপে ক্রিকেটারদের সেরাটা পেতে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে। প্রয়োজন হলে টিম লিডার অথবা মেন্টর দেয়া হবে, বলছেন আকরাম খান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে হতাশ করেছেন মুশফিকুর রহিম।
5 ম্যাচে 39 রান করেন দেশসেরা ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে সেরা ছন্দে ফিরতে মরিয়া মুশফিক স্বল্প বিরতির পর ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে প্রায় 1.5 ঘন্টা ব্যাটিং করেছেন মুশফিক। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে চট্টগ্রামে এ দলের হয়ে খেলবেন এইচপির বিপক্ষে। সেখানে 2 ম্যাচের রানে ফিরতে চান তিনি। এদিকে বিশ্বকাপের দলে না থাকলেও নেপাল প্রিমিয়ার লিগ খেলতে যাবেন তামিম ইকবাল। ইনজুরি থেকে ফিরে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন। মিরপুরে আজ লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন টাইগার ওডিআই অধিনায়ক। এ মাসের শেষ দিকে নেপালে যাওয়ার কথা তার। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজন। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।